আসসালামু আলাইকুম। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণহত্যায় সেই সমস্ত শহীদ এবং আহতদের, আর সেই সঙ্গে আমি কৃতজ্ঞতা শুধু বললে ছোট হয়ে যায়। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। আমার শিক্ষার্থী যারা কিনা এই দেশটাকে এক করেছিল, যারা এই জাতিটাকে এক করে ফেলেছিল, ওই গ্রামের সাধারণ কৃষক থেকে শুরু করে ওই রাজধানীর সবচেয়ে উচ্চবিত্ত এলিট শ্রেণীর মানুষ সবাইকে এক করে ফেলেছিল। তোমাদের সেলুট। সত্যি আমার শিক্ষার্থী, তোমাদের যে সে ভূমিকা, এটা এ জাতি মনে রাখবে। তোমরা ইতিহাস এবং এত শক্তিশালী এক নতুন ইতিহাস গড়ে তুলেছ তোমরা, যার উপর ভরসা করে, যার উপর ভিত্তি করে আমরা একটি নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখছি, একটি পরিবর্তিত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি। এটা সম্ভব হয়েছে তোমাদের জন্য। সে সঙ্গে আমরা একটু একটু মনে করে দেখি যে সেই সময়টা, সেই জুলাই যখন কোনো আন্দোলন চলছিল, যে ৩৬ জুলাই এসে আমাদের অভ্যুত্থান সম্পন্ন হয়েছে, ফ্যাসিস্ট সরকারকে আমরা সম্পূর্ণরূপে দেশ থেকে বিতাড়িত করে দিতে পেরেছি। আসলে আমরা বিতাড়িত করিনি, উনিই পালিয়েছেন। কারণ উনি তো পালান না, তারপরে পালিয়েছেন। হ্যাঁ, উনি কোথাও পালান না। এটা ওনার বাপের দেশ, ওনার বাপের দেশ। আর আমার বাপ ভেসে আসছে, তোমার বাপ ভেসে আসছে, তুমি ভেসে আসছো। হ্যাঁ, ব্যবস্থা করেছো তোমরা। এই জন্যই তো তোমাদের উপর আস্থা, এই জন্যই তো তোমাদের উপর এতটা আস্থা। তোমরা এক করে ফেলেছো, এই জাতিটাকে এক করে ফেলেছো। অথচ সেই সময়টা কি ভয়াবহ ছিল একবার ভেবে দেখো তো। তুমি যেমন ছিল ঝুঁকিতে, তোমার জীবনের ঝুঁকি ছিল, ঠিক আমরাও, যারা কিনা আমরা তোমাদের সঙ্গে, তোমাদের ডাকে, তোমাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম, আমরাও কিন্তু কম ঝুঁকিতে ছিলাম না। বিশেষ করে আমরা যারা অভিভাবক, তাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে। তোমাদের মানে এই অভিভাবকদের কথা মনে রাখবা যে আমরা কিন্তু আমাদের জীবিকার জায়গাটাও ঝুঁকিতে পড়েছিল এবং অনেকে তাদের জীবিকা হারিয়েছে সেই সময়। যারা জীবিকা হারিয়েছে তাদের খোঁজ আমরা কি নিয়েছি? আমার মনে হয় আমাদের নেওয়া প্রয়োজন আছে। আমি দ্রুত একটি পূর্ণাঙ্গ শহীদদের তালিকা এবং আহতদের তালিকাও কামনা করছি। এবং সেই সঙ্গে আমার শিক্ষার্থী, তোমাদের ডাকে কিন্তু কিভাবে এক হয়েছিল দেখো জাতিটা, যে যারা কিনা আমার প্রবাসী, তারাও এক হয়েছিল। তারা প্রবাসে থেকে বিদ্রোহ করেছে। এতটা ঝুঁকি নিয়েছে তারা যে তাদের অনেকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে, অনেকের যাবজ্জীবনের রায় হয়েছে। আলহামদুলিল্লাহ তাদের মুক্তি পেয়েছে তারা। কিন্তু এই যে একত্রিত করার যে তোমাদের যে স্বীকৃতি, এর জন্য এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে তোমরা পারো, কিন্তু তোমরা একত্রিত করতে পারো। তোমরা একসঙ্গে আমাদেরকে রাজপথে নামাতে জানো, অকাতরে প্রাণ দিতে জানো। তখন যে রক্তগুলো ঝরেছিল, ওই রক্তের ভিতরে, রক্তের রঙে কিন্তু কোনো পার্থক্য ছিল না। কে হিন্দু, কে মুসলিম, অথবা কে কোন দলের, কোন মতের, কোন পথের, কে শ্রমজীবী, কে শিক্ষার্থী, রক্তের মধ্যে কিন্তু কোনো পার্থক্য ছিল না। অথচ এখন আমি কিছুটা কষ্টে আছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা আবার বিভক্ত হয়ে যাচ্ছি। এটা কিন্তু ওই পরাজিত শক্তিদের কৌশল, আমাদেরকে বিভক্ত করার কৌশল। আমাদেরকে বিভক্ত করতে পারলে পরাজিত শক্তিরা কিন্তু আবার সুযোগ পেয়ে যাবে। আর পরাজিত শক্তিরা কিন্তু অনেক অবৈধ টাকা, পেশি শক্তি, অবৈধ অস্ত্র, অনেক কিছু কিন্তু তাদের হাতে এখনও রয়ে গেছে। আর এত প্রাণের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে একটা সরকার শপথ নিয়েছে
সে সরকারের উপরও আমাদের আস্থা রাখতে হবে, তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। যেমনভাবে তোমরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের ভূমিকায় ছিলে, যেমনভাবে ডাকাত আতঙ্কের সময় তোমরা রাস্তায় পাহারা দিয়েছ রাত জেগে, হ্যাঁ তোমাদের সঙ্গে আমরাও ছিলাম। আমি সেটাই মনে করে দিতে চাচ্ছি যে এই যে তোমরা একত্রিত হয়ে এই দেশটার, বিশেষ করে শহর অঞ্চলের যে দেয়ালগুলো তোমরা গ্রাফিতি, বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে, বিভিন্ন দেওয়াল লিখনের মাধ্যমে যে কি সুন্দর করে সাজিয়ে ফেললে, পরিচ্ছন্ন করে ফেললে, আমি 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 সেটার কথা বলছি যে তোমরা কিন্তু করে দেখিয়েছো তোমরা পারো। কিন্তু এখন কিন্তু সেই পরাজিত শক্তি, ওত পেতে থাকা শয়তান হায়েনারা আবার সুযোগ নিচ্ছে। মূলত যে সুযোগটা নিচ্ছে সেটা হচ্ছে আমাদের মধ্যে প্রথমে বিভক্তি তৈরি করার সুযোগ। আচ্ছা তোমরা শিক্ষার্থীরা, তোমরা তখন কেউ কি আলাদা করে তোমাদেরকে নেতা বলতে হতো? তোমরা প্রত্যেকে এক একটা নেতা ছিলে, তোমরা প্রত্যেকে এক একটা সমন্বয়ক ছিলে। যখন 6 সমন্বয়ককে তুলে নিয়ে গেল ডিবি, তখনকার স্লোগানটার কথা ভুলে গেছো কি? দেখো তো, তুমি কে, আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। তখন আমরা মানে তোমরা আর কি, হ্যাঁ আমি আসলে তুমি আমি আলাদা করতে চাচ্ছি না, আমরা কিন্তু এক, আসলে এটা তোমরা করেছো। হ্যাঁ, তখন কিন্তু সবাই সমন্বয়ক হয়েছিল, আন্দোলনকে এগিয়ে নিয়েছো, যার কারণে ওই ফ্যাসিস্ট সরকারকে কিন্তু আমরা পরাজিত করতে পেরেছি। কিন্তু সেই পরাজিত শক্তিকে দুর্বল ভাবলে হবে না, তার পেছনে কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি রয়েছে, অনেক বড় বড় মাথা রয়েছে, তারা কিন্তু আমাদেরকে ফেল করে দেওয়ার চেষ্টা করছে। এজন্য আমাদের বিভক্তি কমিয়ে আনতে হবে, বিভক্তি দূর করতে হবে। আর দুর্নীতি মানে কি বলবো, ও যে তোমাদের ভাষায় যদি বলি যে ঘুষ চাইলে ঘুষি, কথা শেষ। কিন্তু সে ঘুষিটা আমি আমার নিজেকেও কিন্তু মারতে হবে। আমার ভেতরে যদি দুর্নীতির প্রবণতা থেকে থাকে, আমাদের নিজেদের ভেতরে, তাহলে সেটা দূর করতে হবে। আমার পরিবারের ভেতরে যদি দুর্নীতি থেকে থাকে, বিশেষ করে আমার বাবা, আমার মা বা আমার যে সমস্ত পেশাজীবী অভিভাবক যারা আছে, তারা যদি দুর্নীতিতে জড়িয়ে থাকে, তাদেরকে কিন্তু প্রশ্ন করতে হবে বিনয়ের সঙ্গে। আমি অবশ্যই এই প্রশ্নগুলো বিনয়ের সঙ্গে করার কথা বলছি। বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে হবে যে আসলে আমার বাবা তোমার কামাই মাত্র এত টাকা, কিন্তু তুমি এত টাকা খরচ করে কিভাবে আমাদেরকে চালাচ্ছ, এত বেশি টাকা, এই টাকাটা কোথা থেকে আসছে? এটা প্রশ্ন করতেই পারো তুমি অবশ্যই বিনয়ের সঙ্গে, কিন্তু এই প্রশ্নটা করো, এই প্রশ্নটা করতে হবে। আর সেই প্রশ্নটা আমাদের ঘর থেকে শুরু করতে হবে, আমার নিজের ভেতর থেকে শুরু করতে হবে, আমার নিজেকে প্রশ্ন করতে হবে, নিজের পরিবারকে প্রশ্ন করতে হবে। এরপরে আমরা ধাপে ধাপে সামনে এগোবো, তাহলে সত্যিকার একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র, দুর্নীতিমুক্ত সমাজ আমরা গড়ে তুলতে পারবো। কথা বললে আসলে অনেক কথা, আমি সাধারণত ভিডিওতে কখনো আসিনি, এজন্য হঠাৎ করে আসতে হয়েছে, যা হোক। আর হ্যাঁ, রাষ্ট্র কাঠামো কেমন হবে, সংবিধান কেমন হবে, রাষ্ট্র কোন ভিত্তিতে চলবে, এই সমস্ত কিছু তোমরা ঠিক করে দাও, ওয়েলকাম, আমরা মেনে নেব ইনশাল্লাহ। তখন যেমন মেনে নিয়েছি এবারও মেনে নেব। সেই স্বতঃস্ফূর্ততা থাকতে হবে, সে তোমাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবের ভিতরে স্বতঃস্ফূর্ততা থাকতে হবে, সেই সাম্য থাকতে হবে। তখন যে রক্তগুলো ঝরেছিল, আমি আবার বারবার মানে এই কথাটা আমার বারবার চলে আসে যে এই রক্তের ভেতরে কিন্তু কোনো পার্থক্য ছিল না, কোনটা শিক্ষার্থী রক্ত, কোনটা আমার শ্রমিকের রক্ত, কোনটা চিকিৎসকের রক্ত, কোনটা অভিভাবকের রক্ত, কোনটা একজন মাদ্রাসা ছাত্রের রক্ত, কোনটা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্ত, কিংবা পাবলিক অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্ত। পার্থক্য কিন্তু ছিল না, রক্তের রং কিন্তু এক ছিল। এজন্য আমরা আমাদের নিজেদের ভেতর থেকে বিভক্তিটা দূর করে দিই, মানে যেটা তোমরা করে দেখিয়েছ। আবার কিছু মানুষ, সেই অপশক্তি, সেই পরাজিত শক্তি, যারা কিনা আমাদের ভেতরে আবার বিভক্তি তৈরি করার চেষ্টা করছে,
এবং আমাদেরকে খুব বেশি সমাজে প্রমাণ করার চেষ্টা করছে যে দেখো পূর্বেই ভালো ছিল, এখন কিন্তু ভালো নাই, কারণ এখন অনেক ধরনের অপকর্ম চলছে। এই অপকর্মগুলো থামিয়ে দিতে হবে। আমাদের শিক্ষক সমাজ আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ যে আপনারা শিক্ষক হয়ে আসুন, শুধু শিক্ষক হয়ে আসুন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা মাথায় তুলে রাখবো, আমাদের কলিজার টুকরাগুলোকে আপনাদের কাছে দিয়েছি মানুষ করার জন্য, অমানুষ বেয়াদব বানানোর জন্য নয়। এজন্য আপনাদের ভূমিকা রাখতে হবে। যদি আপনারা মনে করেন আপনাদের হাতে আবার বেত তুলে দিতে হবে, যদি এই বিষয়ে সবাই ঐক্যমত্যে পৌঁছায়, আমি তাতে একমত হয়ে যাব, আমার এখানে কোনো দ্বিমত থাকবে না তখন। কিন্তু আমাদের এই কলিজার টুকরোগুলোকে তো মানুষ বানাতে হবে, আর এর কারিগর তো আপনারাই। এজন্য যখন আপনারা প্রতিষ্ঠানে আসছেন, শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন, তখন শিক্ষক হয়ে আসুন, মাথায় তুলে রাখবো। আরও অনেক কথা, আসলে অনেক কথা বলার ইচ্ছে হয়, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অনেকে বিরক্ত হচ্ছে হয়তো, অনেকে হয়তো দেখছেও না পুরোটা। কিন্তু যারা এখন পর্যন্ত দেখছো বা দেখছেন, আমার প্রত্যেকের কাছেই সত্যি স্যালুট, এবং সেই সঙ্গে আমি ক্ষমা প্রার্থী। আমি ছোট মানুষ, বোকা মানুষ, বা কিভাবে বলবো আর কি, আমি একটা অজ্ঞ, মূর্খ, কাণ্ডজ্ঞানহীন মানুষ। ভিডিওতে এসে হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেললাম, ক্ষমা করে দিয়েন। কিন্তু আসুন আমরা আমাদের ঐক্য, আমাদের যে ঐক্যের জায়গাটা, সেটা যেন নষ্ট হতে না দিই। আমরা একে অপরকে যে অসম্মান করার যে প্রবণতা তৈরি হয়েছে, এটাকে থামাতে হবে, এটা থামানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের। আর এটা থামাতে গিয়ে আবার যেন সংঘাত সৃষ্টি করে না ফেলি, এসব দায়িত্ব কিন্তু সমস্ত দায়িত্ব আমাদের। যেমনভাবে আমাদের শিক্ষার্থীদের, তেমনভাবে আমাদের অভিভাবকদেরও। এই দেশটাকে আমরা সুন্দর করে তুলি, এই দেশটাকে আমরা সবাই ভালোবাসি। এই দেশের জন্য প্রাণ দিতে কিন্তু আমরা কম বেশি নয়, আমরা বেশিরভাগ মানুষ, আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা এই দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত। আর পরাজিত শক্তিদেরকে অনুরোধ করব যে দেখেন, আপনারা পরাজিতদের স্বাভাবিকভাবেই বিচারের প্রক্রিয়া শুরু হবে। এটা নিয়ম, এটাই সিস্টেম। আপনাদেরকে বিচারের মাধ্যমেই আসতে হবে, কিন্তু সেই বিচারের জন্য ভয় পেলে হবে না। আসেন না, আপনারা সরি বলেন, আপনারা সরি বলা শুরু করেন। আপনাদের সরি বলতে সমস্যা কোথায়? দেখেন, আমরা তো ওই স্বপ্ন নিয়েই শুরু করেছিলাম যে একটা রহমের সমাজ, একটা দয়ার সমাজ, একটা সাম্যের দেশ তৈরি হবে আমাদের এই বাংলাদেশ, যেখানে ভেদাভেদ থাকবে না, যেখানে পার্থক্য থাকবে না, প্রত্যেকটা নাগরিকের অধিকার সমুন্নত থাকবে। তো পরাজিত শক্তি, আপনাদেরকে আবারও বলছি, দেখেন আপনারা কিন্তু ব্যবহার হচ্ছেন, সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা ব্যবহার হচ্ছেন। প্লিজ, দেশটা কিন্তু আপনাদের দ্বারা কিন্তু এই দেশের ক্ষতি হয়ে যাবে। আপনাদের দ্বারা এখন কিন্তু অনেক ধরনের গুজব রটানো হচ্ছে। আমি এসব বিস্তারিত বলতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি না আর কোনো বিভেদ তৈরি করতে। আমি চাচ্ছি আসেন আপনারা স্যারেন্ডার করেন, সরি বলেন, ক্ষমা প্রার্থনা করেন। আমরা এই জাতি কিন্তু সত্যি অনেক দয়ালু, সত্যি আমাদের এই দয়া, আমরা এরকম জাতি যে নিজের খাবার থেকেও আরেকজনকে ভাগ দিয়ে খাওয়াই। হ্যাঁ, একজন গরিব মানুষ, সেও কিন্তু আরেকজন গরিবকে সাহায্য করতে এগিয়ে আসে। আমরা এই বন্যায় দেখেছেন না এই বন্যায়? তো তারপরে কেন আমরা এরকম নিজেদের মধ্যে বিভেদ তৈরি করছি? এটা আমরা থামাই। আর পরাজিত শক্তিদেরকে আবার অনুরোধ করবো, আসেন আপনারা স্যারেন্ডার করেন, আপনারা সরি বলেন, ক্ষমা চান। অবশ্যই ক্ষমা করা হবে, আমি এটা বলছি না। বিচারের মাধ্যমে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখব, কারণ যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে তারা কি করবে সেটা তাদের সিদ্ধান্ত। এটা স্বাভাবিক, তাদেরকে সেই অধিকার দেওয়া উচিত আমি মনে করি।
আর যদিও আমি এইভাবে বলার হয়তো কেউ না, আমার কোনো অধিকার নাই, হ্যান ত্যান আরও অনেক কিছু আমাকে অনেকভাবে আবার যদি ছোট করে ফেলেন ওয়েলকাম, আমার কিছু করার নাই। হ্যাঁ, ওই করার অধিকারও আপনার আছে। যেমনভাবে আপনাকে আমি অনুরোধ করতে পারি, তেমনভাবে আপনি আমাকে অনুরোধ করতে পারেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনাদের সবার কাছে আসেন না, আবার দেশটাকে এক করে ফেলি, এই দেশটাকে গড়ে তুলি। আমরা একটা ঐক্যের সমাজ, একটা সাম্যের সমাজ, একটা রহমের সমাজ, একটা দয়ার সমাজ গড়ে তুলি, যেখানে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা নাগরিকের একটা সম্মান থাকবে, প্রত্যেকে তার অধিকার নিয়ে সন্তুষ্ট থাকবে এবং প্রত্যেকেই একে অপরকে সম্মান করবে। এই জায়গা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। এতগুলো প্রাণ চলে গেল, এরপরে আর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও সবার কাছে অনুরোধ, আমার যদি কোনো ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন, করজোরে বলছি ক্ষমা করে।